সবাই বলে বিয়ের পর নাকি মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে নিজের ঘর। কিন্তু সেই ঘরে যদি নিজের বাবা মাকে প্রতিনিয়ত ছোট করে অপমানজনক কথা বলে, তাহলে কি নিজের ভাবা যায়? আমার বাবার অনেক বেশি টাকা পয়সা না থাকলেও তিনি ছিলেন একজন সম্মানী লোক। বাবা আমাদের বিয়েতে তার সাধ্যমতো খরচ করেছে। বিয়ের আগে শাশুড়ি মা বলেছিলেন, আমরা কোনো যৌতুক চাই না, আমরা শুধু মেয়ে নিব। কিন্তু বিয়ের পর যখন 3 মাস পার হয়ে গেল, তখন দেখতে পাচ্ছিলাম তাদের অন্য আরেকটা রূপ। ছোটখাটো সব কথা নিয়ে আমাকে কথা শোনাতো। সংসারে একটু ত্রুটি হলেই তারা অনেক ঝামেলা করত। আর সংসারে একটু ঝামেলা হলেই আমার বাবা মাকে কথা শোনাতেন। কি একটা অবস্থা! একদিন তরকারিতে একটু লবণ কম হওয়ার কারণে সবার সামনে বলেছিলেন, তোর বাবা মা তো তোকে ভালো কিছু খাওয়ায়নি, তোর বাবা তো একটা ফকিন্নি, ভালো কিছু রান্না করা শিখবি কিভাবে? তাই তো রান্নায় এত ভুল করিস। এখানে এসেও তো তেল মশলা খরচ করার সাহস পাচ্ছিস না। আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছিলাম। ভেবেছিলাম আমার স্বামী তো আমার পাশে আছে। কিন্তু ওই মানুষটাও আস্তে আস্তে বদলে গেল। একদিন তার ব্যবসায় লস হওয়ার কারণে আমাকে বাসায় এসে বলে, তুমি তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দাও। তখন আমি বলেছিলাম, আমার বাবার তো সামর্থ্য নাই, সে কিভাবে দিবে? আর তখনই আমার স্বামী তার আসল রূপটা আমাকে দেখিয়েছিল। সেদিন সে আমাকে ধাক্কা দিয়ে বলেছিল, কি দেখে যে তোমায় বিয়ে করেছিলাম, তোমার বাবার তো 1 টাকা দেয়ারও মুরাদ নাই। শোনো, তুমি যদি তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে আমাকে দিতে না পারো, তাহলে এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই। ঠিক সেদিন থেকেই শুরু হলো আমার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার। আমাকে মারধর করতো, বাসার সব কাজ করাতো। বাসার যে কাজের লোক ছিল তাদেরকেও ছেড়ে দিল। এমনকি আমাকে ঠিক মতো খাবারও খেতে দিত না। বলতো, বাপের বাড়ি থেকে কি আনছিস যে ভালো ভালো খাবি? সব থেকে বেশি খারাপ লাগতো তো তখন, যখন দেখতাম ওরা আমার সামনে বসে রাজকীয় খাবার খাচ্ছে, কিন্তু আমাকে খেতে দিচ্ছে বাসি পচা ভাত তরকারি। এর কিছুদিন পর একদিন আমার বাবা আমাকে দেখতে আসলেন। তখন আমার শাশুড়ি বাবাকে সোফায় বসতে না দিয়ে চেয়ারে বসতে দিয়েছিলেন। বাবা আমার দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, কারণ আমার গালে থাপ্পড়ের দাগ ছিল। তখন আমার স্বামী বলল, যখন আপনি 5 লক্ষ টাকা দিতে পারবেন তখন আপনার মেয়েকে নিয়ে আসেন, এখন ওকে আপনার সাথে করে নিয়ে যান। সেদিন বাবার চোখের পানি আর তার অসহায় মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠল। তখন আমি বাবার হাতটা শক্ত করে ধরে বললাম, বাবা, এই নরকে আর একদিনও নয়, চলো আমরা ফিরে যাই। সেদিন আমার স্বামী এবং শাশুড়ি আমাদের চলে আসাতে হেসেছিল। তারা ভেবেছিল হয়তো কিছুদিন থেকে তাদের কাছে ফিরে যাব, কিন্তু না। বাবার বাড়িতে এসে আমি দমে যাইনি। মানুষের বাসায় গিয়ে সেলাইয়ের কাজ করতাম। দিন রাত পরিশ্রম করার পরে আমি একটা বুটিক শপ দিয়েছিলাম। আমার হাতের কাজ এবং আমার ড্রেসগুলো যখন মানুষের মন ছুঁয়ে যায়, তখন আমাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। 1 বছরের মাথায় আমি নিজে একটা শোরুম দিয়েছি। এরপর আমার স্বামী আমার কাছে এসে খুব রিকোয়েস্ট করতেছে। তার ব্যবসায় নাকি প্রচুর লস হয়েছে, তার বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। এখন তারা ভাড়া বাসায় থাকে। সে আমাকে বলতেছে, নীলা, আমার খুব ভুল হয়েছে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি প্লিজ আমার সংসারে ফিরে চলো। তখন আমি তাকে বলেছিলাম, যেই নীলা ভাতের অভাবে একদিন তোমার সংসারে কান্না করেছিল, সে মরে গেছে। আর এখন যে নীলাকে দেখছো, সে নিজের পরিচয় নিজেই তৈরি করেছে। আমি আরো বললাম, এখন নীলার টাকা হয়েছে, তাই নীলার সম্মানটা অনেক বেড়ে গেছে, তাই না? এই বলে তার মুখের উপরে দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়েছিলাম। আমি ততদিনে শিখে গিয়েছিলাম, আত্মসম্মান হারিয়ে যেই নারীর সংসার করতে হয়, সেই সংসারটা কখনো তার নিজের সংসার হতে পারে না। নিজের যোগ্যতা আর সাহস থাকলে অভাব কোনোদিন বাধা হতে পারে না। এখনো এমন অনেক নারী আছে যারা কিনা ডিভোর্সকে ভয় পেয়ে স্বামীর সংসারে পড়ে আছে মরার মতো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সমাজের কথায় কান দিবেন না। আপনি দুবেলা খাবার না খেয়ে থাকলে সমাজের মানুষ আপনাকে খাইয়ে দিবে না। জীবনটা যেহেতু আপনার, তাই আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।